দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পিসিবির ভর্তুকির পণ্যে পড়েছে প্রভাবশালীদের থাবা। কম দামে সরকারি এসব পণ্য কিনে ঈদ উপহার হিসেবে এলাকাবাসীর মধ্যে বিলি করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ ভৌমিক। মাসের বেঁচে যাওয়া পণ্য তিনি এভাবে মানুষকে ঈদ উপহার হিসেবে দিচ্ছেন। পিসিবির মুখপাত্র জানান, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। রাজধানীর দক্ষিণ সিটির ৫৯ নম্বর ওয়ার্ড। কোরবানির ঈদ সামনে রেখে যেখানে টিসিবির জুন মাসের পণ্য বিক্রি শুরু হয়েছে, সেখানে এই এলাকার ডিলারদের কাছে এখনও রয়ে গেছে মে মাসের পণ্য। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী নেতাদের কারণে ঠিকমতো পণ্য বিক্রি করতে পারছে না তারা। এমন অভিযোগের সত্যতা খুঁজতে মাঠে নামে আরটিভি টিম। রায়ের বাজার হাসনাবাদ ডিলারের অধীনে ৮৭৫ কার্ডধারী থাকলেও এখন পর্যন্ত পণ্য সামগ্রী পেয়েছে প্রায় ৩৫০ মানুষ। আবার তালিকায় পণ্য সংগ্রহ দেখানো হলেও বাস্তবে মালামাল সংগ্রহ করেনি বলেও অভিযোগ করছেন অনেকেই। টিসিবির কার্ড আছে? হ্যাঁ। কয়টা আছে? একটা। মাল তুলছিলেন লাস্ট কবে? মাল আমি তো তুলি না অনেকদিন ধরে। আর কোনো মাসে তুলি না ভাই। কোনো মাসে তুলেন নাই? তবে এসব বিষয়ে মুখ খুলতে নারাজ ডিলাররা। কিছু কাউন্সিলর দেখভালের নামে পেশি শক্তি ব্যবহার করে বলে অভিযোগ করেন সংগঠনের এই নেতা। কিছু সংখ্যক কাউন্সিলর আছে, তারা পেশি শক্তি এবং তাদের যে শক্তি সেটা প্রদর্শন করতে চায়, তারা নিয়মকানুন মানতে চায় না। দাপ্তরিক প্রশাসনিক একটা নিয়মকানুন আছে। শুধু তাই নয়, টিসিবির অনেক পণ্য চলে যাচ্ছে ঈদ উপহার হিসেবে। দক্ষিণ সিটির ৫৯ নম্বরের কাউন্সিলর আকাশ ভৌমিক মে মাসের অবশিষ্ট পণ্য কিনে প্যাকেট করে ঈদ উপহার হিসেবে বিলি করছেন সাধারণ জনগণের মাঝে। টিসিবির মাল দিয়ে এখন ঈদ উপহার শুরু হয়েছে আকাশ কুমার ভৌমিকের। যাদের কার্ড আছে তারা মাল পায় নাই, এখন সেই কার্ডের মাল দিয়া এখন শুরু হয়েছে ঈদ উপহার। তবে এসব বিষয়ে ক্যামেরায় কথা না বললেও মুঠোফোনে কাউন্সিলর জানান, টিসিবি কর্তৃপক্ষকে জানিয়েই মানব কল্যাণে কাজ করছেন তিনি। সরকারি মাল আপনি কিনে ঈদ উপহার দেওয়া এটা কি উচিত কিনা? ঈদ উপহার তো আমি দেই না, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি ঈদ উপহার দেয় লেখাটা থাকে, সরকারের মূর্তি লাগে, আমার কোনো ব্যক্তিগত লাভ, আমার তো লসই হচ্ছে। যদিও বিষয়টি জানা নেই টিসিবির। প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির জানান, টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধৃত মালামাল থাকলে আমি তো সমন্বয় করি, পাশাপাশি আমাদের এই পণ্য যদি উদ্ধৃত থাকে কোনো ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে অথবা কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্রয় করে অন্য কোথাও উপহার বা কোনো বিতরণ বা ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা যাবে না। এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে। যদি কোথাও থেকে কোনো অভিযোগ পাই, আমরা কিন্তু সেটা জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নিয়ে থাকি। এটা যেহেতু কাউন্সিলর সাহেব নিজে করেছেন, কাউকে নলেজে দেন নাই, এটা তার ব্যক্তিগত দায়। এছাড়াও দক্ষিণ সিটিতে স্মার্ট কার্ড না হওয়ায় পণ্য সামগ্রী দেয়া নিয়েও তৈরি হচ্ছে জটিলতা। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জেলায় পানিবন্দী অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। সিলেট নগরে পানিতে ডুবে আছে বাসাবাড়ি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। বৃষ্টির পানিতে বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের আঙিনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ ও নিচতলায় পানি ঢুকেছে। তবে সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা কমেছে। তারপরও সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজারে। এই বিষয়ে জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, একটু জানাবেন যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কি খবর এবং পানিবন্দী মানুষের জীবন কেমন চলছে, তাদের দুর্দশার কথা জানাবেন। ফাহমিদা, সিলেটের যেসব নিম্নাঞ্চলে আসলে পানি ঢুকেছে তারা কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে আছেন এবং যেটা হয়েছে যে 2022 সালে যে ভয়াল বন্যাটি হয়েছিল সেটারই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন এই সিলেট নগরের মানুষজন। গতকাল
20 মিলিমিটারের উপরেও বৃষ্টিপাত হয়েছে এবং আজকের গত 24 ঘন্টার কিন্তু প্রায় 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এইভাবে অঝোর ধারায় বৃষ্টিপাত হওয়ার কারণে সিলেটের যে নদ নদীগুলো আছে সেগুলো কিন্তু উপচে পড়েছে। বিপদসীমার অনেক পুকুর দিয়ে সুরমা নদীর পানি, কুশিয়ারা নদীর পানি অতিবাহিত হচ্ছে এবং এই পানি শহরের মধ্যে প্রবেশ করে শহরের ভেতরে জলাবদ্ধতা এবং বন্যা সৃষ্টি করছে এবং এভাবে যদি আসলে বৃষ্টি হতে থাকে এবং পাহাড়ি ঢল যেটি ভারত থেকে নেমে আসা উজান ঢল সেটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সিলেটের মানুষকে আরো অনেক বেশি সময় ধরে কষ্ট ভোগ করতে হবে এবং 2022-এর বন্যার পর সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি হওয়ার কথা ছিল যে সুরমা নদী খনন প্রক্রিয়া, সেটা কিন্তু খুব দায়সার ভাবে করা হয়েছে এবং এমনটাই আসলে মনে করছেন যারা পানিবন্দী মানুষজন, তারা মনে করছেন যে সুরমা নদী যদি সঠিক সময়ে খনন করা হতো তাহলে হয়তো তারা এই বছরে এসে এই বন্যার প্রাদুর্ভাবে আক্রান্ত হতেন না। সব মিলিয়ে যারা বন্যা আক্রান্ত আছেন তাদের জন্য গতকাল রাতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 10,000 মানুষের জন্য খাবার তৈরি করা হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, যিনি এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন, তিনি কিন্তু তার যে জরুরি চিকিৎসা ছিল সেটা বাদ দিয়ে তিনি কিন্তু শহরে ফিরে আসছেন। সব মিলিয়ে এখানে আসলে বন্যার যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে মানুষজন তাদের সময় পার করছেন এবং বৃষ্টি না আসার প্রার্থনা জানাচ্ছেন। তো ফাহমিদা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ অর্থাৎ শেষ ধাপের নির্বাচন আগামীকাল। এই ধাপে 7 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার মধ্যরাত শেষ হয়েছে নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত সক্রিয় ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যান ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা মাঠে থাকবেন। দর্শক, নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিধ্বস্ত ভোলার মনপুরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী অমিতাভ অপু, ভোটের সরঞ্জাম পাঠানোর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ফারিয়া, আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা সেটি নির্বাচন যেমন আগামীকাল শুরু হবে, আর একই সঙ্গে ভোলার আরেকটি উপজেলা চরফেশন উপজেলার নির্বাচনও শুরু হচ্ছে আগামীকাল সকাল থেকে। তো আমি মনপুরা উপজেলা এখানে যেখানে অবস্থান করছি সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ থাকলো এর মধ্যেই এখানে নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম আদি বিতরণের জন্য কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কারণ আপনাকে জানিয়ে রাখছি যে এখানে 24টি ভোট কেন্দ্র, তার মধ্যে 3টি ভোট কেন্দ্র হচ্ছে মেঘনা নদীর মধ্যখানে অবস্থানে সাগর মোহনার কাছাকাছি। সেই কলাতলী চরের 3টি কেন্দ্রে আজকেই ব্যালট পৌঁছে দেওয়া হবে এবং একই সঙ্গে ব্যালটগুলি নিয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে প্রস্তুত রাখা হয়েছে, ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। এইখানে ৬২,৪৮৪ জন ভোটারের মধ্যে কত ভোট দিবেন আগামী কাল তা নিয়েও এখানকার প্রার্থীরা গণসংযোগের শেষ নেই, তারা যেন শেষ মুহূর্ত মানুষকে নিশ্চিত করার চেষ্টা করছে যে ভোট কেন্দ্রে উপস্থিতি কতটা হবে। এখানে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে থাকলেও 2 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং 2 জনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। একজন সাধারণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অপরজন ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী দীপক। তো এই 2 জনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান পদে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আরো 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 2 জন এবং এছাড়া চরফেশন উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন রয়েছেন। সেইখানে 31 কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আমি যদি একটু নির্বাচনী প্রস্তুতির কথা বলি তাহলে এখানে আমরা দেখছি আমাদের পিছনে আনসার বাহিনীরা তাদের প্রস্তুতি করে রাখা হচ্ছে, তারা তাদের সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে এখানে উপজেলা নির্বাচন অফিসার এখানে রয়েছেন গিয়াসউদ্দিন তালুকদার। আমি তার কাছে জানতে চাইব আপনাদের সর্বশেষ প্রস্তুতি কেমন হচ্ছে। আমাদের 24টি কেন্দ্রের মধ্যে 21টি কেন্দ্র আমাদের উপরে আছে, 3টি কেন্দ্র আমাদের রিমোট চরাঞ্চলে। সেই 3টি কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী সহ আমাদের সার্বিক নিরাপত্তার কার্যক্রম সম্পন্ন। আমরা ওই 3টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা আগেই ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আজকে পৌঁছাবো। বাকি কার্যক্রম ইনশাআল্লাহ আমাদের সুন্দরভাবে চলতেছে। আপনি ফাহমিদা যেটা শুনছিলেন, নির্বাচনের সকল প্রস্তুতি এখানে রয়েছে, তারপর একটা টান উত্তেজনা রয়েছে, কে হারে কে জিতে সর্বশেষ সকল ফলাফলই এই এলাকার মানুষ মেনে নিবে, এই দুর্গত এলাকার মানুষ মেনে নিবে, এই বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা মানুষ মেনে নিবে, এরকম একটি পরিস্থিতি এখানকার জনগণ ভোটাররাও সেটি নিশ্চিত করছেন আমাদেরকে। এই ছিল ফাহমিদা আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আসামিদের একজন টাঙ্গাইলের শিলাস্তি রহমান। ছোট থেকে ঢাকায় বেড়ে উঠলেও মাঝে মধ্যে আসতেন গ্রামের বাড়িতে। উচ্ছৃঙ্খল চলাফেরার জন্য পরিবারের সদস্যরাও দূরে ঠেলে দেয় বলে জানান দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া। বলেন, শিলাস্তি দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তিও চান। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টের। ভারতের মাটিতে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের একজন শিলাস্তি রহমান। হত্যায় জড়িত থাকার অভিযোগে রয়েছে রিমান্ডে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পায়সানা এলাকার আরিফুর রহমানের বড় মেয়ে শিলাস্তি রহমান। স্বাধীনতার পর বাবা আরিফুর রহমান ব্যবসায়ী প্রয়োজনে সপরিবারে ঢাকায় আসে। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করলে মা চলে যায় আরেকজনের হাত ধরে। এরপর থেকেই বেপরোয়া হয়ে ওঠে শিলাস্তি, জড়িয়ে পড়ে অন্ধকার জগতে। অন্যদিকে শিলাস্তির গ্রামের বাড়ি পুরোটাই ফাঁকা। টিনের ঘরে তালা ঝুলছে, ভেতরে নেই কোনো আসবাবপত্র। শিলাস্তির দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া বলেন, মাঝে মধ্যে গ্রামে আসলেও 2-1 দিন থেকে চলে যেত। কারোর সাথে কথা বলতো না, চলাফেরা ছিল উচ্ছৃঙ্খল। ফলে পরিবারের সদস্যরা তাকে দূরে ঠেলে দেয়। 2 বছর আগে একবার আসছিল, আমার সাথে এক নজর দেখা হয়েছে। ওরা এখানে আসে না, এখানে থাকে না। হঠাৎ 1-8বার আসে, আইসা মানে বাড়িটারে গড়ডারে কোনো রকম একটু ঠিক করে একটু পাকশাক করে খেয়ে গেল, একদিন থাকলো, তারপরে দিন চলে গেল। এইভাবে এরা আসে। চাল চলনের বিহেভটা একটু মানে বাইরে টাইরে যাইতো বেশি। এটা নিয়ে আমি মাঝে মাঝে মনক্ষুণ্ণ হইতাম, পরে আবার বাদ দিয়ে দিছি। শিলাস্তি দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চান দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া। যদি আমার শিলাস্তি জড়িত থাকে, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। RTV ডেস্ক রিপোর্ট। জিডিপির তুলনায় পর্যাপ্ত রাজস্ব আদায়ের ব্যর্থতায় বিশাল অঙ্কের ঋণ করে আগামী 2024-25 অর্থ বছরের বাজেট ঘাটতি মেটানোর পরিকল্পনা করছে সরকার, যেখানে কেবল ঋণের সুদ পরিশোধে খরচ হবে 1,28,000 কোটি টাকা। এরই মধ্যে বিদেশি ঋণের সুদ 20,000 কোটি। বিশ্লেষকরা বলছেন, এতে সরকারের পাশাপাশি ঝুঁকিতে পড়বে বেসরকারি বিনিয়োগও, কমবে নতুন কর্মসংস্থানের সুযোগ। সেলিম মালিকের রিপোর্ট। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 35,000 কোটি টাকা বাড়িয়ে আগামী 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যেখানে মোট বাজেট ঘাটতি থাকতে পারে 2,55,900 কোটি টাকা। ঘাটতি মেটাতে প্রতিবারের মতো দেশি বিদেশি উৎস থেকে ঋণ করতে হবে সরকারকে। তবে এবার বাজেট বরাদ্দের বড় একটি অংশ চলে যাবে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধে। মন্ত্রণালয়ের তথ্য মতে এবার সুদ পরিশোধে বাজেট বরাদ্দের পরিমাণ হতে পারে 1,28,000 কোটি টাকা, যার মধ্যে দেশীয় ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের পরিমাণ 1,08,000 কোটি, আর বিদেশি ব্যাংকগুলোকে সুদ পরিশোধ করতে হবে 20,000 কোটি টাকা। পরিসংখ্যান বলছে, চলতি অর্থ বছর সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে 94,376 কোটি টাকা, যা গেল বছর ছিল 90,013 কোটি। এছাড়া আগের 2 অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছিল 77,779 কোটি টাকা এবং 70,606 কোটি। রাজস্ব আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, সেটা আমরা করছি না। কারণ হলো, যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা ট্যাক্স দিচ্ছেন না, বা আমরা তাদের কাছ থেকে ট্যাক্স দিতে পারছি না। বিশ্লেষকরা বলছেন, কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার ব্যর্থতায় রাজস্ব আদায় বাড়ছে না। কালো টাকা বানালে পরে আমাকে কর শোধ করতে হবে 15% হারে, আর আমি যদি সাদা টাকা করতে যাই তাহলে 25% হারে করতে হবে। তাহলে কালো টাকা করাই আমাদের সুবিধা, কারণ এখন কালো টাকা করলে 5 বছর পর সরকার এটা সাদা করার জন্য বিশেষ সুবিধা আমাকে দেবে। এই বিপরীতমুখী নীতিমালার কারণে সরকারের আয় কমে গেছে। সুদ পরিশোধে বিপুল টাকা চলে গেলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ কমবে। সরকার এই যেই কম বিনিয়োগ করবে সেটুকুর জন্য ব্যাংক থেকে তাকে প্রচুর টাকা ধার করতে হবে, প্রাইভেট সেক্টর তখন আর ধার পাবে না। সুতরাং প্রাইভেট সেক্টরের বিনিয়োগও কম হচ্ছে, সরকার ধার করেও কম বিনিয়োগ করছে, দুটো মিলিয়ে কম বিনিয়োগ হচ্ছে, সুতরাং প্রবৃদ্ধির হার কম হচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে। অর্থ বিভাগের হিসাব মতে 2023 সাল পর্যন্ত
সরকারের মোট ঋণ ছিল 16,59,334 কোটি টাকা। এর মধ্যে দেশ থেকে নেওয়া ঋণের পরিমাণ 9 লাখ কোটি টাকার বেশি এবং বিদেশি ঋণ 7,05,520 কোটি টাকা। সুশাসন না হলে এগুলো কোনোটাই করা যাবে না। সেলিম মালিক, RTV, ঢাকা। এবার ভারতের নির্বাচন প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। টানা তৃতীয় মেয়াদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় থাকছে নাকি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দিল্লির মসনদে বসছে, তার ফয়সালা হবে আজ। গেল 19 এপ্রিল শুরু হয় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ, যা শেষ হয় 1 জুন। দেশটির নির্বাচন কমিশনের মতে দেশটিতে এবার মোট ভোট দিয়েছেন 64 কোটি 20 লাখ ভোটার। এর মধ্যে 31 কোটি 20 লাখই ছিল নারী ভোটার। ইতিমধ্যে প্রকাশিত বুথ ফেরত জরিপগুলোর ফলাফলে আগেরবারের চেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদীর বিজেপি জোট। তবে জরিপের এই ফলকে পাত্তাই দিচ্ছেন না বিরোধী ইন্ডিয়া জোট। দর্শক, এই বিষয়ে আলোচনাতে ভারতের দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, ভারতের 18তম নির্বাচনের ফলাফল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? খবর হচ্ছে দেশের 543টা লোকসভা আসনের মধ্যে ইন্দোর এবং সুরাটের ফলাফল ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং 541টার মধ্যে এই মুহূর্তে এনডিএ জোট 207টাতে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 255টাতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপি 233টাতে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে 19টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসও 19টাতে এগিয়ে রয়েছে এবং জাতীয় কংগ্রেসের 2 জন এগিয়ে রয়েছে এই মুহূর্তে। গোটা দেশের কিন্তু এই মুহূর্তে 800 গোটা দেশের মধ্যে 8,360 জন প্রার্থী কিন্তু আজকে ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সেই জায়গা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 55টা ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ভোট গণনা হচ্ছে। 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 40,000 পুলিশ মোতায়েন রয়েছে। গোটা দেশের এই মুহূর্তে 70 লক্ষ কিন্তু ভোট কর্মী আজকের ভোট গণনায় কিন্তু অংশ নিচ্ছে। একেবারে অত্যন্ত আলোড়ন সৃষ্টি করা এই ভোট গণনা হচ্ছে। গোটা দেশের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে যে এই ভোট গণনার ফল কোন দিকে যাবে। ইতিমধ্যে গত 1 জুন ভোটের শেষে কিন্তু জরিপ যেটা বলছে যে এবারে কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সেই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়া জোট পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত। এই মুহূর্তে কিন্তু 255টা আসনে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি এবং ইন্ডিয়া জোট 233টা আসনে এগিয়ে রয়েছে। সর্বশেষ কিন্তু এই ছিল দিল্লি থেকে এই মুহূর্তে আপডেট। এদিকে টি-20 বিশ্বকাপের আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটন ওভালে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশরা এবারের আসরটাও শুরু করতে চায় জয় নিয়ে। এদিকে টি-20 বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনের মুখোমুখি হতে যাচ্ছে 2 দল। তাই প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় স্কটল্যান্ড। রাত 8:30টায় শুরু হবে 2 দলের লড়াই। অন্যদিকে আরেক ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ নেপাল। গ্র্যান্ড পেরে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে 14 জুনের বিভিন্ন ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে 17, 18 ও 19 এপ্রিলের টিকিট বিক্রয় করবে রেলওয়ে। যাত্রী সাধারণের অনুরোধে 25% আসনের টিকিট যাত্রা শুরুর আগে নির্দিষ্ট স্টেশন থেকেও পাওয়া যাবে। রোববার ঈদের টিকিটের জন্য সর্বোচ্চ 1,90,00,000 বার রেলের টিকিট সার্ভারে হিট করেন টিকিট প্রত্যাশীরা।
দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছে সহকর্মী আশিকুল আলম। আশিক, ট্রেনের আগাম টিকিট বিক্রির কি তথ্য আছে আপনার কাছে, এবং সার্ভারে কোনো জটিলতা আছে কিনা বিস্তারিত জানাবেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে আজকে যে ঈদুল আজহা উপলক্ষে যে টিকিট বিক্রি হচ্ছে, সেটি সর্বশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে আজকে টিকিটের জন্য এ পর্যন্ত 1,85,00,000 বার চেষ্টা করেছেন যারা এই টিকিট প্রত্যাশী তারা। এবং কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার যেমনটা বলছিলেন যে রেলের পশ্চিমাঞ্চলের যে টিকিটের চাহিদা সেই অনুযায়ী এখন পর্যন্ত 16,400 টিকিটের মধ্যে অলরেডি 13,200 টিকিট বিক্রি হয়েছে। এবং আমরা দেখছিলাম যে অনেকেই যারা চেষ্টা চালিয়েছেন এই টিকিটের জন্য, অনলাইনে যারা চেষ্টা করেছেন, তাদের মধ্যে অনেকেই যারা টিকিট পাননি এরকম কয়েকজন এখানে এসেছিলেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। একজন ঈশ্বরদীর তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে তিনি ঠিক 8:59 যখন হয়েছিল তখন থেকেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এবং তিনি মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপের মাধ্যমে চেষ্টা চালিয়েছেন, এবং বিভিন্ন গন্তব্যে তিনি আলাদা আলাদা স্টেশন মার্ক করে সেখানে টিকিট কাটার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই সার্ভারে ঢোকা যায়নি। এবং তারা কিন্তু বলছেন যে অনলাইনের যে টিকিট কাটার যে ভোগান্তি সেটি কিন্তু এখনও রয়ে গেছে এবং সার্ভার ঠিকমতো কাজ করছে না, সেটা কিন্তু তারা বলছিলেন। এবং আরেকজনের সাথে আমার কথা হয়েছিল যাত্রী, তিনি তেমনটা বলছিলেন যে তিনি যখন তার সিট বুক করেছেন কিন্তু তার পরবর্তী তিনি আর সেই পেমেন্ট অপশন সেটি আর শো করছিল না। এরকম নানা জটিলতা কিন্তু অনলাইনে রয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটা বলছেন যে তারা শতভাগ টিকিট অনলাইনে দিয়েছেন যাতে তারা যাত্রীরা টিকিট পান সেজন্য। তবে অনেকেই বলছেন যে কিছু টিকিট অন্তত কাউন্টারে রাখার ব্যবস্থা করার দরকার ছিল এবং সে অনুযায়ী তারা কাজ করছেন। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ। দক্ষিণ ও মধ্য গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল ও হামাসের উপর প্রতিনিয়তই চাপ বাড়ছে। এরই মধ্যে অবরুদ্ধ শহর রাফায় ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় হামাসের হাতে জিম্মি থাকা 4 ইসরায়েলি নিহত হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ হামাসের জিম্মায় আছে। ইসরায়েলের সামরিক বাহিনী 4 ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টেনিস। ফ্রেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। ফ্রান্সের ফিলিপ চ্যাটিয়ারে পুরুষ এককের চতুর্থ রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলোকে 3-2 সেটে হারিয়েছেন 24 বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই সার্বিয়ান মহাতারকা। প্রথম সেটে জয় নিয়ে শুরু করলেও পরের 2 সেট হেরে যান জোকোভিচ। এরপর টানা 2 সেটে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটেন নোভাক জোকোভিচ। এদিকে নারী এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ইংল্যান্ডের অ্যারিনা সাবালেঙ্কা। চতুর্থ রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের এমা নাভারো তিনি হারান সরাসরি সেটে। ফুটবল। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে। রেলের বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। বছরে 15 মিলিয়ন ইউরো পারিশ্রমিকে আগামী 5 মৌসুম ক্লাবটির হয়ে খেলবেন ফরাসি এই ফরওয়ার্ড। এছাড়া সাইনিং বোনাস হিসেবে পাবেন 150 মিলিয়ন ইউরো। এর আগে 2017 সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। গেল মৌসুমে ফরাসি ক্লাবটির সাথে 7 বছরের চুক্তি শেষে ঘোষণা দেন কিলিয়ান এমবাপ্পে। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।